আমি বলছি এই যে ভয়াবহতার দায় তাদের তাদের আন্দোলনের কারণে হয়তো, কিন্তু দায় পুরোটা কি তাদের, সেটা নিয়ে আমরা সামনে আলোচনা করব। না, আমি সামনে আলোচনা করব দায় কার কখনো। একটা জিনিস, যেমন আমরা কালকে পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানতাম না যে এই 5 দিনে আসলে ঠিক কতজন মারা গেছে। একটা বাংলাদেশের একটা প্রথম সারির দৈনিক, তারা 210 জনের পর্যন্ত হিসাব ছেপেছে, মোটামুটি বিশ্বাসযোগ্য দৈনিক। সামাজিক যোগাযোগ মাধ্যমের হিসাব আমি নাই নিলাম, সেটা আসলে অনেকে। কিন্তু আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন 147 জন মারা গেছে। 147 জন কিন্তু হিউজ নাম্বার, মানে একটা মানুষের প্রাণও আসলে অমূল্য, এটার আসলে কোনো কিছুতে বিনিময়ে ফিরে পাওয়া যাবে না। কিন্তু পারসেপশনটা হলো যে গত কয়েকদিনে আমরা আমাদের ধরেন বিটিভি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেতু ভবন ক্ষতিগ্রস্ত হয়ে, মেট্রো রেল ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলোর ক্ষতিও অনেক টাকার অঙ্কে, কিন্তু মানুষের জীবন তো টাকার অঙ্কে মাপা যায় না। 147 জন মানুষের জীবন নিয়ে আলোচনাটা কি একটু সম্পদের চেয়ে একটু কম আলোচনা হচ্ছে কিনা, সেইটা নিয়ে আমার একটা খুঁতখুঁতানি আছে। আপনার খুঁতখুঁতানিটা একদম অমূলক, কারণ আপনিও সতর্কভাবে বিশ্লেষণ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী ওই যে প্রথম দিকের কয়েকজনের মৃত্যুর পরই যে ভাষণটা দিলেন, সেই ভাষণে কিন্তু মানুষের মৃত্যু তাকে কিভাবে আলোড়িত করেছে, কিভাবে উনি ভারাক্রান্ত হয়েছেন, কিভাবে ব্যথিত হয়েছেন, নিজের বাবা মা ভাই বোন হারানোর সেই বেদনা, তার মধ্যে তাদের প্রতি আশুরার দিনে জাতির উদ্দেশ্যে ভাষণে তো তাদের প্রতিও তার যে সহানুভূতি তৈরি হয়েছে, এবং তাদের পূর্ণ দায়িত্ব উনি গ্রহণ করেছেন ডিক্লেয়ার করে জনসমক্ষে। তারপরে আপনি তার পরবর্তী অ্যাকশনটাকে দেখে আপনি বলছেন যে মানুষের জীবন তিনি গুরুত্ব দেন নাই। না, আমি তিনি তার কথা বলেন, আমি সামগ্রিক পারসেপশন, সামগ্রিক আলোচনা। আমি মাননীয় প্রধানমন্ত্রী, উনি যেমন এই যে প্রত্যেকটা হাসপাতালে যাচ্ছেন, আজকে উনি অনেকের পরিবারকে ডেকে নিয়ে তাদেরকে পাশে দাঁড়িয়েছেন, সেটা কিন্তু আমি সামগ্রিক আলোচনায় দেখছি যে সম্পদ ক্ষতিটা অনেক বেশি, কেন হচ্ছে জানেন? প্রাণটা কম। না, এটা ঠিক না, এটা ঠিক না, এটা একদমই ভুল। প্রথমত মাননীয় প্রধানমন্ত্রী প্রথম যে ক্ষতিগ্রস্ত জায়গাটা দেখতে গেছেন সেটা কিন্তু হলো মেট্রোর একটা স্টেশন, মিরপুর 10 নম্বর। উনি কেন গেছেন সেখানে? কারণ ওই দিন কারফিউ শিথিল করা হলো। শিথিল করার পর রাস্তায় যে জনস্রোত, গাড়ির যেই ভিড়াভিড়ি, মানুষের চলাচলে যেই ভোগান্তি, সেই কারণেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন আমি মেট্রোটা দেখতে যাব, কারণ এর ক্ষতির একটা অ্যাসেসমেন্ট উনি চাক্ষুষ করতে চাইলেন। এইটা ওই সম্পদের ক্ষতি তুলে ধরার জন্য না, মানুষের ভোগান্তি হচ্ছে সেই ভোগান্তির কথা বিবেচনা করে। সুতরাং তার এই তার এই পরিদর্শন জনস্বার্থ বিবেচনা করে, মানুষের অসুবিধা বিবেচনা করে। হ্যাঁ, কারণ এই মেট্রো রেল বন্ধ থাকার কারণে ঢাকা শহরে এই 2 দিনে অনেক যেই স্টেশনটাতে মাননীয় প্রধানমন্ত্রী গেছেন, ওই স্টেশনে প্রতিদিন 1 লক্ষ যাত্রী ব্যবহার করত। আচ্ছা নাইম, এইবার একটু পিছনের দিকে যাই, আমার জাস্ট যে এই 147 জন মানুষের প্রাণ যে গেল, সেটা কি অ্যাভয়েড করা যেত কিনা? আমি আরেকটু যদি ব্যাখ্যা করে প্রশ্নটা করি, শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছে 1 জুলাই থেকে, হাইকোর্টের রায় এসেছে 5 জুন। 5 জুন সেই রায় তাদেরকে সংক্ষুব্ধ করেছে, তারপরে তারা মাঝখানে একটু টাইম দিয়েছে, তারা ফাইনালি আলটিমেটাম শেষে আন্দোলন শুরু করেছে 1 জুলাই থেকে। 1 জুলাই থেকে, আর যদি আমি একদম সহিংসতা শুরু, প্রাণ নাশ শুরু হয়েছে 16 তারিখে প্রথম 6 জন মারা গেল। তার 1 তারিখ থেকে 15 তারিখ বলবো না, কারণ 15 তারিখ আসলে আন্দোলনটা টার্ন করলো। 15 তারিখ যখন ছাত্রলীগ এসে সাধারণ ছাত্রদের উপর হামলা করলো, তখন 1 থেকে 14 আমরা একটা লম্বা সময় পেয়েছি। এই সময়ে কি জিনিসটা মিটিয়ে ফেলা যেত কিনা? আচ্ছা, আপনার কি মনে হয় 16 তারিখের আগে সরকার কিছু করে নাই? তারা কোর্টে যায় নাই? কোর্টে যাওয়ার পর আপিল করার পর 7 তারিখ একটা ডেট পাওয়া গেল না? 7ই আগস্ট ছিল, 7ই আগস্টের একটা ডেট পাওয়া গেল না, এবং আগের সিদ্ধান্তটা স্থগিত হয়ে গেল না? আচ্ছা, এখন আপনি বলেন, এই ছাত্ররা তো বা ছাত্রদের সাথে আরো যারা যুক্ত ছিল, আমি আসলে ওই যুক্ত লোকজনকে দায়ী করি, তারা কি বুঝে না যে এই পূর্ববর্তী হাইকোর্টের রায় আপিল বিভাগের যে স্থগিতাদেশ দিল, এর ফলে কি হলো? এর ফলে হলো যে আমাদের দেশে আর কোটা 2018 পরিপত্রটা আবার ভ্যালিড হয়ে গেল, তার মানে কোটা নাই। এখন আপনি বলেন, তাদের কোটা নাই দাবি মেনে নিয়ে ফাইনাল অর্ডারের জন্য বলা হলো 7 তারিখ পর্যন্ত তোমরা অপেক্ষা করো। প্রধানমন্ত্রী বললেন এর মধ্যে যে মৃত্যু হয়েছে তার জুডিশিয়াল ইনকোয়ারি হবে, জুডিশিয়াল ইনকোয়ারির সদস্যকে হবে নাম ঘোষণা করা হইল,
তাদের 16 তারিখের আগে আমি মানে 15 তারিখের আগ পর্যন্ত আর কি, মানে 1 থেকে আমি যদি 14 বলি সেখানে নামবে একটু আমি যে কারণে মানে পারসেপশন আপনি যেটা বলছেন এটা কিন্তু ঠিক, কারণ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেছে, মানে ছাত্রদের চাওয়া সরকারের চাওয়া মোটামুটি কাছাকাছি না একই। কিন্তু আমি অনেকের সাথে কথা বলার কারণে যেটা বুঝেছি, ছাত্ররা আসলে ঠিক মানে সরকারি দলের কারো বক্তব্যে ছাত্ররা মানে আপিল করেছে বটে রাষ্ট্রপক্ষ, কিন্তু সেই আপিলের উপর তারা আস্থা রাখতে পারেনি। অথবা যদি আমি এইভাবে বলি যে সরকারি দল যে আপিল করেছে সেইটা ঠিকভাবে ছাত্রদের কাছে কমিউনিকেট করা হয়নি। এখানে একটা কমিউনিকেশনের গ্যাপ বা ছাত্রদের একটা আস্থার ঘাটতি ছিল, নাহলে তার আন্দোলন চালিয়ে যাওয়ার কোনো কারণ ছিল না। প্রথমত আমি কিন্তু আপনার ব্যাপারে বলছি না, কিন্তু যেহেতু আপনি একটা মতবাদ তুলে ধরছেন, আমি কিন্তু বলেছি যে আমি এই কয়েকদিনে যতই আছে সব প্রশ্ন আমি ওই মতবাদের যেখান থেকে উদ্ভব আমি তাদের উদ্দেশ্যে বলছি যে এইভাবেই ওই পারসেপশনটা তৈরি করা হয়। পারসেপশন কিন্তু নিজে নিজে তৈরি হয় না, পারসেপশন তৈরি হয় একটা মিথ্যা থেকে অথবা একটা সত্য থেকে। তো এই যে মিথ্যাচার আপনাকে বুঝতে হবে যে আপনি বলছেন 15 তারিখের আগে কি করা যেত, তো 15 তারিখের আগে আপনি বলছেন রাজনৈতিক দলের কি বক্তব্য, কোন বক্তব্যটা কার কবের কোন বক্তব্যটা আপনার কাছে মনে হয়েছে সমস্ত কিছুর জন্য দায়ী। সেটা আমি সমস্ত মানে একটা পারসেপশন যে সরকার কোটার পক্ষে না বিপক্ষে, সাধারণ ছাত্ররা তো কোটার বিপক্ষে আন্দোলন করছে, তাদের মনে হয়েছে যে সরকার আসলে রাষ্ট্রপক্ষ আপিল করলেও সেটা লোক দেখানো, সরকার আসলে কোটার পক্ষে, এরকম পুরো আলোচনাটা। এবং আপনি যাদের কথা রেফার করছেন এটা হাইপোথেটিক্যাল, কারণ কোনো একটা কোয়ার্টার আপনাকে বুঝতে হবে বাংলাদেশে আওয়ামী লীগের বিরোধী মানুষ আছে কি নাই, আছে। তো তাদের মধ্যে অনেক মানুষ এই আওয়ামী লীগ সরকারের ব্যর্থতা চায়, পতন চায়। সুতরাং তাদের কৌশলের কাছে মানে কৌশলের কারণে যারা আওয়ামী লীগের ব্যাপারে বিরোধী, বিএনপি জামাতের যারা পক্ষভুক্ত, তো তাদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া হবে। আপনি তাদেরকে রেফার করছেন এস জনসাধারণ, কিন্তু আপনি কেন বলছেন না তাদের একটা অংশ আসলে বিএনপি জামাতের সমর্থক একটা অংশ। তো এখন বিএনপি জামাতের সমর্থকদেরকে আপনি কনভিন্স করতে পারবেন কোনো কথা বলে, কোনো চেষ্টা করে? এই জন্য কনভিন্সড হয় নাই, নইলে কোর্টে যখন স্টে করে দিল হাইকোর্টের অর্ডারটা সুপ্রিম কোর্ট, তারপরে তো কোনো কারণই নাই কারোর কোনো কর্মসূচি রাখার। তারা 7 তারিখ পর্যন্ত তো অন্তত কর্মসূচি স্থগিত করা উচিত ছিল মানুষের জান এবং মাল রক্ষা করার জন্য, কিন্তু তারা তো সেই দায়িত্বশীলতার পরিচয় দেয় না। এখন আপনি যদি বলেন তারা অল্প বয়সী, তাদের দায়িত্বশীলতার উপরে আমরা মানে এত জোর দিব কেন, তাইলে তো আমি বলবো যে তারা এত দায়িত্ব জ্ঞানহীন আন্দোলনের দায়িত্ব নিবে কেন তাদের ঘাড়ে? না, কিন্তু এখানে একটা কথা, যেমন ধরেন এই যে পারসেপশনটা যে ধরেন এই যে মেধানা কোটা, এটা একটা ভুল পারসেপশন তৈরি করা হয়েছে, এবং সামহাউ তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ মানে এরকম যে মুক্তিযোদ্ধারা তোমাদের চাকরি নিয়ে নিচ্ছে এমন একটা পারসেপশন করা হয়েছে। আওয়ামী লীগ 4 মেয়াদে ক্ষমতায় থাকার পরে এক তরুণ প্রজন্মের মধ্যে এরকম একটা মুক্তিযুদ্ধ বিরোধী বা এরকম একটা ভুল ধারণা তৈরি হলো যে এটাও তো একটা রাজনৈতিকভাবে তারা, আমি বলতে চাইছি যে প্রপারলি কমিউনিকেট করা অথবা তাদের পালসটাকে আপনারা নিতে না পারার কোনো একটা ব্যাপার আছে কিনা। আপনি এগেইন ওই পক্ষের কথাটাই এখানে উদ্ধৃত করছেন, যেটা পারসেপশনটা শুধু যে এই সরকার বিরোধী একটা পারসেপশনকে তৈরি করে তা না, এটাকে লালন করে এবং এটাকে আরো বিস্তৃত করে, ওইটারই ধারাবাহিকতায় কিন্তু আপনি যাদের কথা বলছেন। কারণ হলো আপনি আবারও একটা, আমরা কিন্তু মিসলেড হই। আমার ধারণা মাঝে মাঝে আমি 2-1 আওয়ামী লীগের দুর্বল নেতা গোছের মানুষেরও কথা শুনি, বিরোধী দলের লোকজনের তো কথা শুনি কি যে অনেক মানুষ সরকারের উপর ক্ষুব্ধ। আরে অনেক কেন, সরকারের সঙ্গে বিরূপ, সরকারকে অপছন্দ করে, সরকারকে ফেলে দিতে চায়, সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায়, এরকম লোক তো অসংখ্য অনেক আছে। কারণ তারা, এটা 18 কোটি লোকের দেশ, তাদের কি 2-3 কোটি লোক নাই ভোটার? এখন ওই 2 কোটি ভোটারের মধ্যে আপনি যদি 10 লক্ষ লোকও পেয়ে যান যারা সরকারের ব্যাপারে বিক্ষোভ প্রকাশ করে, আর আপনি যদি তাদেরকে বলতে থাকেন জনসাধারণ মানে অর্ডিনারি সিটিজেন যারা দল মতের বাইরে, এটা তো ভয়ঙ্কর।
আমি মনে করি ওই মানুষগুলোর অধিকার আছে যারা আওয়ামী লীগের বিরোধী, তাদেরও অধিকার আছে আন্দোলন করার, কিন্তু আমার অধিকার নাই মিডিয়াতে এসে আমি বলবো যে সাধারণ মানুষ বিক্ষুব্ধ। তারা সাধারণ মানুষ, তারা মানে সরকার বিরোধী নয়। আপনি কিভাবে এইটা প্রতিষ্ঠা করছেন? এইটাই কিন্তু পারসেপশন। এই পারসেপশনটাই মানে চারিদিকে আমরা দেখি, অনেক লোকের মধ্যে দেখি, কিন্তু এই অনেক লোক সমগ্র বাংলাদেশের একটা অংশ মাত্র। এইটা আমরা উপস্থাপন করি না। এই উপস্থাপনার উইকনেসটা আপনি বলতে পারেন কারো কারোর ক্ষেত্রে আছে।